গল্পের শুরুতেই আমরা বেশ নাদুস নুদুস আর কিউট দেখতে একটা মেয়েকে দেখতে পাই, যার নাম আনায়ে। আনায়ের আরো 3টা ক্লোজ ফ্রেন্ড আছে, তারা 4জনই বেশ হেলদি। আর এই গ্রুপটাকে পুরো স্কুলের F4 নামেই ডাকা হয়, মানে ফ্যাট 4। পুরো স্কুলে তাদেরকে সবাই চেনে বেশি খাওয়া, জোরে কথা বলা আর এরকম গোলুমুলু চেহারার কারণেই। তবে এতে আবার তাদের 4জনের কিছুই যায় আসে না। তারা সব সময় অনেক কনফিডেন্সের সঙ্গে চলাফেরা করে। স্কুলে যাওয়ার সময় আনায়া যখন তার বন্ধুদের সঙ্গে কথা বলছিল, তখন আমরা জানতে পারি যে আজকে নাকি সে তার ক্রাশকে প্রপোজ করতে যাবে, তাই সে একটু নার্ভাস ছিল। তখন তার বাকি 3 বান্ধবী তাকে বেশ সাহস যোগায় আর বুঝিয়ে বলে যে তুই আর কবে তোর মনের কথা বলবি, এরপর তো স্কুল শেষ করে অন্য কোথাও চলে যাবে, তুমি তখন সিঙ্গেলই বসে থেকো। আর তারপরে গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে। ওই দিন আনায়া একা একাই হেঁটে স্কুলে যাচ্ছিল। ওই সময় আবার তার পাশ দিয়ে একটা পিকআপ বৌদ্ধ মূর্তি নিয়ে সামনে এগোচ্ছিল, কিন্তু রাস্তায় পাথর থাকার কারণে তো ব্রেক করতে গিয়ে মূর্তিটা পিকআপ থেকে নিচে পড়ে যায়। আর মূর্তিটা এত বড় ছিল যে গড়াতে গড়াতে ওটা আনায়ের দিকেই এগিয়ে আসছিল। আনায়া তো প্রচন্ড ভয় পেয়ে দৌড়াচ্ছিল, কিন্তু তখন আবার সে হোঁচট খেয়ে পড়ে যায়। আর ওই মূর্তিটা যখনই একবার আনায়ার গায়ের উপর পড়তে যাবে, ঠিক ওই সময় একটা ছেলে এসে তাকে ধাক্কা দিয়ে পাশে সরিয়ে দেয়। আর ওইভাবে পড়ে যাওয়ার কারণে তো কিছুটা চোট লাগে, তাই ওই ছেলেটা তখন আবার ওঠার জন্য তার দিকে হাত বাড়িয়ে দেয় আর অনেক সুন্দর করে জিজ্ঞাসা করে যে তুমি কি ঠিক আছো। আনায়ের তো প্রথম দেখাতে ছেলেটাকে ভীষণ ভালো লেগে যায়। আর এই ছেলেটা হলো তাদের স্কুলের মোস্ট পপুলার বয়, ওর নাম হারুতো। তখন হারুতো আবার তাকে একটু সাবধানে চলাফেরা করতে বলে আর সেখান থেকে চলে যায়। এদিকে আমাদের আনায়ে তো মুগ্ধ হয়ে এক দৃষ্টিতে তাকে দেখতে থাকে, কারণ সে তো হারুতের উপর ক্রাশ খেয়ে বসে আছে। আর এরপরে গল্প চলে আসে আবারও বর্তমানে। আনায়া একটা চকলেট কেক হাতে নিয়ে হারুতোকে আজকে তার মনের কথা বলতে যায়। অন্যদিকে তাদের গ্রুপের একজন আবার দূরবীন দিয়ে সার্বক্ষণিক নজর রাখছিল কখন হারুতো এই দিকেই আসবে। হারুতো আসলেই তো তার বন্ধুরা আনায়াকে ধাক্কা মেরে হারুতোর সামনেই পাঠিয়ে দেয়। আনায়া তখন লজ্জা পেয়ে প্রথমে ওই দিনের জন্য তাকে আবারও ধন্যবাদ জানায়, তবে এই কথাটা সে এক্সাইটমেন্টের জন্য অনেক জোরে বলে ফেলে। আর এই কারণে সেখানে থাকা সবাই তখন তাকিয়ে পড়ে, কিন্তু এতে তার আবার তেমন কিছুই যায় আসে না। সে হারুতোকে হুট করে নিজের মনের কথাটাও বলে দেয়, কিন্তু হারুতো তাকে বলে যে তুমি বোধহয় ভুল করছো, আগের দিন তুমি বিপদে পড়েছিলে তাই আমি তোমাকে সাহায্য করেছিলাম, আমার মনে তোমার জন্য ওরকম কোনো ফিলিংসই নেই। আর তুমি নিজের দিকে একবার তাকিয়ে দেখেছো কোন সেন্সে তোমার মতো মেয়েকে আমি পছন্দ করতে পারি। মানে এখানে সে ইনডিরেক্টলি আনায়াকে মোটা বলে অপমান করে চলে যায়। ওখানে থাকা সবাই তখন আনায়ের এই কাণ্ড দেখে তো অনেক হাসাহাসি করে, যাতে আবার আনায় ভীষণ কষ্ট পেয়ে যায়। সে তার বন্ধুদের কাছে গিয়ে অনেক কান্নাকাটি করে। ওর বন্ধুরা তাকে বুঝিয়ে কান্না করতে মানা করে, কিন্তু এটা তো তার প্রথম ভালোবাসা ছিল, তাই সে নিজেকে কোনোভাবে সামলাতে পারছিল না। এরপর বন্ধুরা কান্না থামাতে তাকে অনেক চকলেট দেয় আর তার পছন্দের সুপারস্টার তাকুমির ভিডিও ফোনে চালিয়ে দেয়, যাতে করে ওর মনটা একটু ভালো হয়, কারণ ওদের গ্রুপের সবাই তাকুমির বিশাল বড় ফ্যান। তবে এতেও কিছু লাভ হয় না, কোনোভাবেই আনায়ের কান্না বন্ধ হচ্ছিল না। এরপর আনায়ের বেস্ট ফ্রেন্ড তাকে বুঝিয়ে একটা মাসাজ পার্লারে নিয়ে আসে, আজকে এখানে তার বডি মাসাজ করানো হবে। আনায়া তো প্রথমে রাজিই হচ্ছিল না। আর এরপর যখন সে ড্রেস চেঞ্জ করতে যায়, তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিচের দিকে তাকায় আর বলে যে আমাকে তো আসলে দেখতে পুরো আলোর মতোই লাগছে, হারুতো কেনই বা আমাকে পছন্দ করবে। আর এসব মনে করে সে কোনোভাবে মাসাজ পার্লারের ভেতরে যেতে চায় না। তখন পার্লারের একটা মেয়ে এসে তাকে বুঝিয়ে বলে যে মাসাজে কেউ কখনো সুন্দর হয় না, এতে মানুষের বডি স্ট্রেস কমে, তুমি একবার ট্রিটমেন্টটা নিয়ে দেখো, তোমার অনেক ভালো লাগবে, দেখবে মনটাও হালকা হয়ে যাবে। এরপর ওই মেয়েটা যখন তার মাসাজ শুরু করে দেয়, সত্যি সত্যি সে অনেকটা হালকা অনুভব করতে শুরু করে। একটু পরে ঠিক করে এখন থেকে সে নিজের মন ভালো রাখার জন্য সবকিছুই করবে, মনে মনে আর এরকম মোটা হওয়ার জন্য দুঃখ পাবে না। এরপর বেশ কয়েকটা বছর পার হয়ে যায়। আনায়ে তার গ্রাজুয়েশন শেষ করে জাপান থেকে ইতালিতে পাড়ি জমায়, আর সেখানে গিয়ে নিজেকে খুশি করার জন্য তো একটা চকলেটের দোকানে চাকরি করতে থাকে, কারণ আনায়ে চকলেট খেতে ভীষণ পছন্দ করে। চকলেট খেতে খেতে আবার নিজেই বলে যে চকলেটই আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, এটা দেখলেই আমার মনটা ভালো হয়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা আনায়ের রুমমেটকে দেখতে পাই। তাকে দেখতে মেয়ে হলেও সে কিন্তু একটা ছেলে, তার উপর আবার গে। তো সকালবেলা উঠে এসে আনায়াকে নিয়ে এক্সারসাইজ করতে শুরু করে, কিন্তু আনায়া এতটাই লেজিতে ঠিকমতো এক্সারসাইজও করতে চায় না। আনায়ার এই রুমমেট একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, সে একটা ছুটির দিনে আনায়াকে সুন্দর করে সাজিয়ে ঘুরতে নিয়ে যায়। তবে সেখানে বোটিং করার সময় একটা সুন্দরী ছেলেকে দেখে আবার তাড়াহুড়ো করতে গিয়ে আনায়াকেই ধাক্কা দিয়ে পেছনে ফেলে চলে যায়। আনায়া তো প্রায় ডুবেই যাচ্ছিল, আর তখনই সিন শিফট হয়ে চলে যায় হসপিটালে। এর মাঝে কেটে গিয়েছে 3টা বছর। আনায়া এই 3টা বছর ধরেই কোমায় ছিল, মানে ওই দিন যে পানিতে পড়ে গিয়েছিল তারপর থেকে তার আর জ্ঞান ফেরেনি।
আনায়ের যখন আজকে জ্ঞান ফিরে আসে তখন তার বন্ধু বলে যে তুমি তো 3 বছর ধরে এইভাবেই আছো, তবে একটা দিক কিন্তু অনেক ভালো হয়েছে, তুমি এখন আর আগের মতো মোটা নেই। এই কথা শুনে আনায়া যখন উঠে আয়না দেখে তখন তো নিজেকেই চিনতে পারে না। রোগা হওয়ার কারণে তার চেহারা আসলেই পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। তখন ডক্টর এসে বলে যে তোমার শরীর থেকে কিছু অর্গান বাদ দেওয়া হয়েছে, তাই তুমি এখন অনেক বেশি খাওয়া দাওয়া করলেও আর আগের মতো মোটা হতে পারবে না। এই কথা শুনেই তো আনায়ার প্রচন্ড খুশি হয়ে যায়, মানে ইচ্ছা মতো খাবে কিন্তু মোটা হবে না। ব্যাপারটা কিন্তু মন্দ নয়, তাই না বন্ধুরা? এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই আনায়া বেশ অনেক বছর পর ইতালি থেকে আবারও জাপানে ফিরে এসেছে। ওর সেই মোটু দিন বান্ধবী তো আনায়ার জন্য আজকে এয়ারপোর্টে এসে অপেক্ষা করছে। আনায়া তো ওদেরকে দেখে অনেক খুশি হয়ে ওই দিকে এগিয়ে যায়, কিন্তু সমস্যা হলো আনায়া চিকন হয়ে যাওয়ার কারণে তার চেহারা চেঞ্জ হয়ে গিয়েছিল, তাই তার বান্ধবীরা তাকে চিনতেই পারে না। ওরা অন্য একটা নাদুস নাদুস চেহারার মেয়েকে আনায় ভেবে জড়িয়ে ধরে, কিন্তু এরপর যখন আনায়া তাদের সামনে এসে কথা বলে তখনই বুঝতে পারে যে এই রোগা পাতলা সুন্দরী চেহারার মেয়েটাই আসলে তাদের আসল বন্ধু আনায়। ওরা তো অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে যে কিরে, এতটা পরিবর্তন তুই কিভাবে হয়ে গেলি? তুই কি সত্যিই আমাদের বন্ধু আনায়ে? আর তারপর ওরা 4 জন মিলে চলে যায় একটা রেস্টুরেন্টে। আনায়া তখন তার বন্ধুদের জন্য আনা সমস্ত গিফটগুলোই দিয়ে দেয়, আর ইতালিতে এই কয়েক বছর ধরে ওর সঙ্গে যা যা ঘটেছে সবকিছুই খুলে বলে। নিজের খরচ চালানোর জন্য বর্তমান জাপানে তার একটা জবের অনেক প্রয়োজন, তাই ওর এক বন্ধু তাকে আবারও সেই মাসাজ সেন্টারেই নিয়ে যায় যেখানে সে মোটা থাকা অবস্থায় একবার মাসাজ নিয়েছিল। আনায়াকে দেখে তো মানসুমি নামের ওই মেয়েটা চিনতেই পারে না। সে আসলে বিশ্বাসই করতে পারছিল না যে ওই গুলুমুলু আনায়ের এখন এইরকম চেহারা হয়েছে। আনায়ের সিবি দেখে মানসুমি তাকে মাসাজ সেন্টারে কাজটা দিয়ে দেয়। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আনায়া অনেক খুশি মনে কাজে চলে যায়। তবে রাস্তা দিয়ে যাওয়ার সময় খেয়াল করে যে এখন আর কেউ তাকে মোটা বলে খেপাচ্ছে না, এমনকি তার দিকে উল্টাপাল্টা ভাবে তাকাচ্ছেও না। সে মন দিয়ে মাসাজ সেন্টারে কাজ শেখে, এমনকি যারা কাস্টমার আসে সবাই তো আনায়ের মাসাজে অনেক খুশি হয়ে যায়। সবাই মনে করতো যে আনার হাতে বোধহয় নিশ্চয়ই কোনো ম্যাজিক আছে। এরপর একদিন মানসুমি তাকে জানায় যে এতদিন ধরে সমস্ত ভিআইপি ক্লায়েন্টদের আমি মাসাজ দিয়ে এসেছি, কিন্তু আমি আমার হাতে একটু ব্যথা পেয়েছি, তাই আজকে একজন ভিআইপি ক্লায়েন্টকে তুমি মাসাজ করে দেবে। এরপর আনায়া যখন দেখতে পারে যে ওই ভিআইপি গেস্ট আর কেউ নয়, তার সেই প্রিয় সুপারস্টার তাকুমি, তখন তো আনায়া যেন নিজেকে ধরে রাখতে পারে না। আর এরপর তাকুমি যখন তার সামনে এসে দাঁড়ায়, আনায়া তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। তবে সে মনে মনে বলছিল যে এটা তার কাজের জায়গা, এখানে উল্টাপাল্টা কিচ্ছু করা যাবে না, আর নিজেকে বেশ সামলেও নেয়। এরপর তাকুমি জিজ্ঞাসা করে যে কি ব্যাপার, তুমি আমার দিকে এরকম ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছো কেন? আনায়া তখন সিচুয়েশন সামলে নিয়ে বলে যে কিচ্ছু না স্যার, আপনাকে মাসাজটা করে দিই চলেন। এরপর আনায়া যখন মাসাজ করা শুরু করে তাকুমি তার কাজে প্রচন্ড খুশি হয়ে যায় আর বলে যে শুনেছি তুমি এখানে অল্প কয়েকদিন জয়েন করেছো, কিন্তু তোমার হাতের কাজ তো সবার থেকে একদমই আলাদা। আর আনায়া তখন মনে একটু সাহস পেয়ে তাকুমির সঙ্গে বিভিন্ন কথা শেয়ার করতে থাকে। মাসাজ শেষ হয়ে যাওয়ার পর তাকুমি আনায়ার কাজে আরো অনেক প্রশংসা করে। আনায়া তো আজকে প্রচন্ড খুশি নিয়ে বাড়িতে ফিরে আসে, কিন্তু ঘরে ঢোকার আগেই দেখতে পায় তার সেই ইতালিয়ান বন্ধু অ্যান্ডি এসেছে তার সঙ্গে দেখা করতে। আনায়া তখন জানতে পারে যে অ্যান্ডি নাকি তাকুমির কনসার্ট দেখে বিশাল বড় ফ্যান হয়ে গিয়েছে, আর শুধুমাত্র তাকুমির সঙ্গে দেখা করতেই সে ইতালি থেকে জাপান পর্যন্ত চলে এসেছে। তবে মাসাজ পার্লারের রুলস অনুযায়ী কোনো ভিআইপি ক্লায়েন্টের পার্সোনাল ডিটেলস বাইরে শেয়ার করা যাবে না। এই জন্যই তখন আনায়া অ্যান্ডিকে আর তাকুমির ব্যাপারে কিছুই বলতে পারে না যে সে মাত্রই তাকুমির মাসাজ করে দিয়ে এসেছে। তো এরপরের দিন সকালে আবার দেখা যায় তাকুমি আবারও সেই পার্লারে হাজির। সে আনায়ার কাছ থেকেই মাসাজ নেবে। মাসাজ শেষ করেই তো তাকুমি হেসে আনায়াকে জড়িয়ে ধরে আর বলে যে আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, তুমি বেশ সহজ সরল একটা মেয়ে, এই যুগে তোমার মতো মেয়ে পাওয়াটা দুষ্কর, তোমাকে আমার খুব ভালো লেগেছে, আমি তোমার সঙ্গে আগামীকালকে ডেটে যেতে চাই। এটা শুনেই তো আনায়া আরো বেশি চমকে যায়। বাসায় আসার পর আনায়া সকালবেলা সব কথা ভেবে তো প্রচন্ড খুশি হয়ে যায়, আর কালকে ডেটের জন্য জামা বাঁচতে শুরু করে যে কোনটা পরে সে তাকুমির সামনে যাবে। ঠিক ওই সময় অ্যান্ডি এসে তাকে বলে যে আমি ইতালি থেকে তোমার জন্য অনেক জুতা জামা নিয়ে এসেছি। আর তারপর সে আনায়াকে ডেটে যাওয়ার জন্য অনেক সুন্দর করে সাজিয়ে দেয়। সাজানো কমপ্লিট হলে তো আয়নার দিকে তাকিয়ে আনায়া নিজেকে চিনতে পারে না যে সত্যি কি সে এটা। তবে যাওয়ার আগে সে আবার মনে মনে অ্যান্ডিকে সরি বলে তাকুমির কথাটা ওর কাছ থেকে লুকিয়ে যাওয়ার জন্য। এরপর রেস্টুরেন্টে গিয়ে তো আনায়া পুরো অবাক হয়ে যায়, কারণ সে ভেবেছিল তাকুমি হয়তো বা তার সঙ্গে মজা করছে, আদৌ এখানে আসবে না। কিন্তু তাকুমি রেস্টুরেন্টে এসে সবসময় আনায়ার হাত ধরে হাঁটতে থাকে, এমনকি তাকে অনেক স্পেশালও ফিল করাচ্ছিল। এরপরে তাদের মোবাইল ফোনে একসঙ্গে একটা গেমের নোটিফিকেশন আসে। আনায়া তখন এটা ভেবে অবাক হচ্ছিল যে তাকুমিও তার পছন্দের গেমই খেলে, আর এরপর সাহস করে তাকুমির ফোনটা নিয়ে এক রাউন্ড খেলে তাকুমিকে জিতিয়েও দেয়। সারাটা দিন তারা একসঙ্গে কাটায় আর অনেক গল্প করে। বাড়িতে ফেরার পর তো সে আজকের দিনটার কথা কল্পনাই করতে পারছে না। এদিকে সুপারস্টার তাকুমির আবার আনায়াকে খুব ভালো লেগে যায়, তাই পরের দিন তারা দুজন একে অপরকে অনেক মিস করছিল।
তারপর একদিন দেখা যায় ওই মাসাজ পার্লারের চেয়ারম্যান এসে আনায়া সহ সেখানকার সমস্ত স্টাফদের একটা পার্টির জন্য ইনভাইট করে। তবে আনায়া এখানে বলে যে ওই পার্টিতে পরার মতো আমার কাছে সুন্দর কোনো ড্রেস নেই। এটা শুনেই চেয়ারম্যান আনায়াকে সুন্দর একটা ড্রেস কিনেই পাঠিয়ে দেয়। ওই ড্রেসটা পরে আনায়া খুব সুন্দর করে সেজেগুজে পার্টিতে চলে আসে। আনায়াকে আজকে এত সুন্দর লাগছিল, সবাই শুধুমাত্র তাকেই দেখছিল। সবার মনে তো একটাই প্রশ্ন, এই মেয়েটা আবার কোত্থেকে এসেছে। ঠিক ওই সময় একটা ছেলের সঙ্গে আনায়ার ধাক্কা লেগে যায়। তখন আনায়া উঠে তাকাতেই দেখতে পায় এটা তো আর কেউ নয়, তার সে হাই স্কুলের ক্রাশ হারুতো। ঠিক তখনই সুজুকি নামের একটা অ্যাক্ট্রেস মেয়ে ওখানে চলে আসে। আর সুজুকি হলো তাকুমি আর হারুতোর কমন ফ্রেন্ড। তখন চেয়ারম্যান এসে আনায়াকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সুজুকি তখন বলে যে তাকুমি তোমার কথা আগেই বলেছি, তোমার জন্যই কিন্তু বারবার ওই মাসাজ পার্লারে যায়। এরপর একসঙ্গে ড্রিঙ্কস করতে করতে আনায়া বলে ফেলে যে তুমি জানো হারুতো আর আমি একই হাই স্কুলে পড়াশোনা করতাম। এটা শুনে সুজুকি আবার বলে যে কিন্তু হারুতো তো তোমাকে চিনতে পারেনি। আসলে হাই স্কুলের ওই গোল্লু মোল্লু মেয়ে এখন তো খুবই সুন্দরী হয়ে গিয়েছে, তাই আর হারুতো বুঝতে পারেনি। এদিকে হারুতো আবার মনে মনে তাকুমিকে অনেক হিংসা করত। আর যখন সে জানতে পারে যে তাকুমি এই মেয়েটার জন্য প্রতিদিন মাসাজ পার্লারে যায়, তখন সেও ওই মেয়েটাকে মানে আনায়াকে তাকুমির থেকে কেড়ে নিতে চায়। এরপর সে নিজে থেকে আনায়ার সঙ্গে কথা বলতে চায় আর প্রথমে চিনতে না পারার জন্য অনেক দুঃখ প্রকাশ করে। কথা বলতে বলতে যখন তারা একটু ফাঁকা জায়গায় যায়, তখন হঠাৎ করে হারুতো আনায়াকে কিস করে দেয়। আনায়া তো পুরোপুরি শকড হয়ে যায়। হারুতো তখন বলে যে তুমি যাতে আমাকে সবসময় মনে রাখতে পারো, এই জন্যই আমি কিসটা করলাম। আনায়া তো প্রচন্ড বিরক্ত হয়ে সেখান থেকে চলেই যাচ্ছিল। আর তখনই দেখতে পায় সুজুকি তাকুমির সঙ্গে কথা বলছে। আনায়া ওদেরকে একসঙ্গে দেখে পুরো অবাক হয়ে যায়। তখন তাকুমির ম্যানেজার এসে তাকে বলে যে তাকুমির সঙ্গে নাকি সুজুকোর অনেক আগে থেকে বিয়ে ঠিক হয়ে আছে। ওই ম্যানেজার তখন আনায়াকে আরো বলে যে তুমি যতই তাকুমিকে ফাঁসানোর চেষ্টা করো না কেন, তুমি কখনোই ওর যোগ্য হয়ে উঠতে পারবে না। এটা শুনেই তো আনায়া প্রচন্ড কষ্ট পেয়ে ওখান থেকে চলে যায়। এরপর যখন সে লিফটে ওঠে, তখন আবার চেয়ারম্যান এসে তার সঙ্গে ওঠে। চেয়ারম্যানকে দেখা মাত্রই তো আনায়া সরি বলে, কারণ তার জন্য যে গিফট এনেছিল ওটাই দিতে সে ভুলে গিয়েছে। এরপর সে চেয়ারম্যানকে ওই গিফটটা দেয়, কিন্তু চেয়ারম্যান বলে যে তুমিই তো আমার আসল গিফট। এটা বলেই সে আনায়াকে জোর করে কিস করতে যায়। তবে ঠিক ওই সময় আবার চেয়ারম্যানের ওয়াইফ সেখানে চলে আসে, কিন্তু নিজের হাজবেন্ডকে কিছু না বলে উল্টো আনায়াকে অনেক বেশি কথা বলে। আনায়া তো প্রচন্ড কষ্ট পেয়ে বাড়িতে ফিরে আসে। আর পরের দিন সকালবেলায় দেখা যায় ওই মাসাজ পার্লারে হারুতো এসেছে। আর সে আনায়াকে বলে যে তাকুমি নাকি তাকে ওখানে পাঠিয়েছে আনায়ার হাতে মাসাজ নেওয়ার জন্য। আনায়া তো প্রথমে কিছুই বুঝতে পারছিল না, কিন্তু যেহেতু সে এখানে চাকরি করে তাই এরপর হারুতোর মাসাজ করতে শুরু করে। মাসাজ করার সময় তো হারুতো আনায়ার হাত ধরে তাকে কিস করতে যায় আর তার সঙ্গে ডেটেও যেতে বলে। কিন্তু ঠিক ওই সময় সেখানে তাকুমি চলে আসে। ও এসে হারুতোকে বলে যে তুমি এখানে কি করছো। আনায়া তখন ওকে পুরো বিষয়টা বোঝাতে চাইলে তাকুমি বলে যে কই, আমি তো হারুতোকে এখানে পাঠাইনি। হারুতো তখন বলে যে আরে আমি তো মজা করছিলাম, তুমি এত সিরিয়াস হচ্ছ কেন। এরপরেই তাকুমি আনায়াকে রাতে তার সঙ্গে ডেটে যাবার জন্য রিকোয়েস্ট করতে থাকে। আর এতবার বলার কারণে আনায়া তখন রাজি হয়ে যায়। কিন্তু আজকে সে খুব সাধারণ একটা ড্রেস পরে তাকুমির সঙ্গে দেখা করতে এসেছে। তাকুমি বুঝতে পারছিল যে ওর কিছু একটা হয়েছে, কিন্তু আনায়া তার সামনে সবকিছু হেসেই উড়িয়ে দেয়। এরপর সে আনায়ার কাছে তার সঙ্গে হারুতোর স্কুল জীবনে কি কোনো সম্পর্ক ছিল কিনা এই ব্যাপারে জিজ্ঞাসা করে। আনায়া তখন বলে যে আমি আর হারুতো একই স্কুলে পড়তাম, কিন্তু সমস্যা হলো হারুতো আমাকে প্রথমে চিনতেই পারেনি। তাকুমি যখন এর কারণ জানতে চায়, তখন সেখানে আবার সুজুকি চলে আসে আর বলে যে আনায়া তো নিজের পরিচয় লুকিয়ে এখানে এসেছে। এরপর সে আনায়ার পুরনো একটা ছবি তাকুমিকে দেখায়, যেটা দেখে তো তাকুমি নিজেই পুরো হতবাক হয়ে যায়। এরপর আনায়া সবটা স্বীকার করে আর বলে যে হ্যাঁ সত্যি আমি আগে এরকম মোটা ছিলাম, কিন্তু কোমা থেকে উঠে আসার পর আমি এরকম হয়ে গিয়েছি। এরপর সুজুকিকে বলে যে তুমি এত টেনশন করো না, আমার সঙ্গে তাকুমির কোনো সম্পর্কই নেই। এরপর সে ওদেরকে বাই বলে সেখান থেকে চলে আসে। তাকুমি ওকে আটকাতে গেলে সুজুকি আবার তাকে বাধা দেয়। সেই সময় ওখানে আবার সমস্ত মিডিয়ার লোকেরা চলে আসে। আনায়া তো সুযোগ বুঝেই পালিয়ে যায়, কিন্তু বাড়িতে এসে অনেক কান্নাকাটি করে, কারণ সে ইচ্ছা করে তার সব থেকে পছন্দের মানুষকে নিজে থেকেই দূরে সরিয়ে দিয়েছে। কিন্তু পরের দিন আনায়া রাস্তায় বেরোলেই তো সমস্ত সাধারণ মানুষজন তাকে ঘিরে ধরে আর জিজ্ঞাসা করে যে তাকুমির সঙ্গে তোমার কি সম্পর্ক। এর পরের দিন সে মাসাজ পার্লারে এসে টিভিতে দেখতে পায় সুজুকি একটা ইন্টারভিউতে বলছে আনায়া আমার বন্ধু, ওই দিন রেস্টুরেন্টে আমরা তিনজনই ছিলাম আর আনায়ার সঙ্গে তাকুমির পার্সোনালি কোনো সম্পর্কই নেই। আমি তাকুমির গার্লফ্রেন্ড আর সামনেই আমরা বিয়ে করতে চলেছি, আর আনায়া তো হারুতোর গার্লফ্রেন্ড। এটা শুনেই তো আনায়ার প্রচন্ড রাগ হচ্ছিল। আর ঠিক সেই সময় ওখানে হারুতো চলে আসে। ও আনায়াকে বোঝায় যে সুজুকি আসলে ভালোর জন্য এই সমস্ত কথা মিডিয়াতে বলেছে, না হলে তো সবাই তাকুমিকে ভুল বুঝবে, দেশে একসঙ্গে দুইটা মেয়েকেই ঠকাচ্ছে, তার কেরিয়ারও নষ্ট হয়ে যেতে পারে।
এরপর সে আনায়াকে বলে যে আমি বুঝতে পারছি এই সবকিছুতে তুমি একটু এমব্রেস ফিল করছো, তাই তুমি যদি চাও তাহলে আমার সঙ্গে গিয়ে আমার অ্যাপার্টমেন্টে থাকতে পারো। ওখানে কোনো মানুষই তোমাকে ডিস্টার্ব করবে না, এমনকি মিডিয়ার লোকও তোমার নাগাল পাবে না। আনায়াতে আসলে তাকুমির ভালোর জন্য ওর জীবন থেকে দূরে সরে যেতে চেয়েছিল, তাই সে হারুতের কথায় রাজি হয়ে যায়, কারণ সে ভাবছিল যে হারুতো হয়তোবা তাকে সত্যি সাহায্য করতে চাইছে। এই জন্য সে হারুতের সঙ্গে তার অ্যাপার্টমেন্টে চলে যায়। কিন্তু বাসায় ঢোকার পর তো হারুতো তার সঙ্গে জোর জবরদস্তি করতে শুরু করে। আনায়া তখন কোনো রকম ওখান থেকে সরে আসে আর তাকে এই সবকিছু বন্ধ করতে বলে। হারুতো তখন তাকে বলে যে আরে তুমি তো খুবই ভাগ্যবান যে তুমি আমার গার্লফ্রেন্ড হওয়ার সুযোগ পেয়েছো। সুজুকি কিন্তু খুব ভালোই করেছে এই কথাগুলো মিডিয়ার সামনে বলে। তোমাকে এখন একটা সত্যি কথা বলি, তাকুমি আর সুজুকির অনেক আগেই ব্রেকআপ হয়ে গিয়েছে, কিন্তু সে আবারও সবকিছু ঠিক করে নিতে চাইছে, এই জন্যই ইচ্ছা করে মিডিয়ার সামনে কথাগুলো বলেছে। এটা শুনেই তো আনায়া এবার নিজের ভুলটা বুঝতে পারে যে সুজুকির কথা শুনে সে কত বড় ব্ল্যান্ডার করে ফেলেছে। এরপর প্রচন্ড রেগে গিয়ে তো হারুতোকে একটা থাপ্পড়ি মেরে বসে আর বলে যে স্কুলে থাকতে আমি তোমাকে অনেক ভালোবাসতাম, তোমাকে আমি কি না কি মনে করতাম, কিন্তু তুমি আসলে একটা কুৎসিত মনের মানুষ। আনার এই কথাগুলোতে হারুতের আবার অনেক খারাপ লাগে আর এখন সেও নিজের ভুলটা বুঝতে পারে। আনায় তখন ওখান থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে। তার তখন বারবার মনে হচ্ছিল আমি তাকুমির কথাগুলো বিশ্বাস না করে কত বড় ভুল করেছি। ঠিক ওই সময় সেখান থেকে আবার একটা পিকআপ যাচ্ছিল আর ওই পিকআপেও ছিল বড় একটা বুদ্ধ মূর্তি। ওই মূর্তিটা ঠিক আগের বারের মতোই পড়ে গিয়ে আনায়ের দিকে এগোতে থাকে। আনায় তখন ভয়ে দৌড়াতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়। ও ভাবছিল যে এইবার আর কেউ তাকে বাঁচাতে আসবে না, আর এটা ভেবেই যখন চোখটা বন্ধ করতে যাবে তখনই তাকুমি এসে তাকে বাঁচিয়ে নেয়। তাকুমি এরপর আনায়াকে জড়িয়ে ধরে বলে যে তুমি এই কয়দিন আমার সঙ্গে কথা বলো না কেন, আমি তোমাকে অনেক মিস করেছি, তোমাকে খুঁজতে খুঁজতে আমি এখানে চলে এসেছিলাম। কিন্তু আনায়া তখন তাকে জড়িয়ে ধরে বলে যে আমি তোমার যোগ্য নয়। এটা শুনে আবার তাকুমিকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা শুনে তো আনায়াও তাকে শক্ত করে জড়িয়ে ধরে, কারণ সে তো তাকুমিকে অনেক আগে থেকেই ভালোবাসতো। তবে ঠিক ওই সময় আবার মিডিয়ার লোকজন তাদেরকে দেখে ফেলে আর ক্যামেরা নিয়ে তাদের পেছনে ছুটতে থাকে। এটা দেখে তো তাকুমি আর আনায়া সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ঠিক ওই সময় আবার তাদের সামনে একটা গাড়ি এসে থামে, আর এই গাড়িতে ছিল ওই ফ্যাট4 গ্রুপের বাকি 3 বান্ধবী। সঙ্গে সঙ্গে তারা তাকুমি আর আনায়াকে গাড়িতে তুলে নেয়। তবে তাকুমি ওদের এরকম চেহারা আর কাণ্ড কারখানা দেখে তো প্রচন্ড ঘাবড়ে যায়। আসলে এই 3 জনও তাকুমির অনেক বড় ফ্যান, তাই তাকুমিকে দেখে নিজেদের সামলে রাখতে পারেনি। এরপর তারা ওখান থেকে একটা গরুর ফার্মে চলে আসে, আর এখানেই আনায়া সব থেকে প্রিয় গরুটা ছিল। আনায়া অনেক বছর পর নিজের পছন্দের গরুটাকে দেখে কিছুক্ষণ আদর করে। এই ফার্মে আজকে তারা সবাই অনেক ভালো একটা সময় কাটায়। আর রাতে যখন তারা একসঙ্গে খাওয়া দাওয়া করছিল ঠিক সেই সময় তারা আবার টিভিতে একটা ইন্টারভিউ দেখতে পায়। সুজুকি মিডিয়াতে এসে নিজের সব ভুল স্বীকার করে আর বলে যে তাকুমির সঙ্গে আমার অনেক আগে ব্রেকআপ হয়ে গিয়েছে, আমি শুধুমাত্র নিজের ফ্যান ফলোয়ার বাড়াতে তাকুমির নামটা আমার সঙ্গে জড়িয়ে রেখেছিলাম। আর এই ইন্টারভিউর পরেই তো সুজুকিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা শুরু হয়ে যায়, সবাই তাকে গালি দিতে থাকে। এমন পরিস্থিতি দেখে তাকুমি বলে যে আমার এক্ষুনি যেতে হবে, পুরো বিষয়টাকে সামলাতে হবে, আর না হলে সুজুকির ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে। এরপর সে আনায়াকে বলে যে সবকিছু ঠিকঠাক হলে আমি আবারও তোমার কাছে ফিরে আসবো। এর মাঝখানে বেশ কয়েকটা দিন কেটে যায়। আনায়া তাকুমিকে অনেক মিস করছিল। ঠিক সেই সময় তার 3 বান্ধবী এসে তাকে জড়িয়ে ধরে বলে যে তুমি এখন রোগা হয়ে গিয়েছো তো কি হয়েছে, আমরা কিন্তু ঠিক আগের মতোই থাকবো, মানে আমাদেরকে সবাই ফ্যাট4 নামেই চিনবে। এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা হারুতোকে দেখতে পাই, সে একটা ফটোশুট করছিল। আর হারুতোকে দেখতে ওখানে 3টা মেয়ে এসেছে, তারা আবার হারুতোর অনেক বড় ফ্যান। ওদের মধ্যে মোটা একটা মেয়ে হারুতোকে দেখে একটা চকলেট বক্স দেয়। তখন হারুতো আবার তার মুখের উপর বলে দেয় যে আমি এসব খাই না। এটা শুনেই তো মেয়েটা কাঁদতে কাঁদতে ওখান থেকে চলেই যাচ্ছিল। তবে মেয়েটা চলে যাওয়ার আগে হারুতোর মনে পড়ে যায় যে স্কুল জীবনে সে আনায়ার সঙ্গে ঠিক একই ব্যবহার করেছে, তাই নিজের ভুলটা বুঝতে পেরে সে ওই মেয়েটার কাছে যায় আর চকলেট বক্সটা হাতে নিয়ে মেয়েটাকে সরিও বলে। মেয়েটা তখন অনেক খুশি হয়ে যায় আর বলে যে আমি সব সময় তোমার ফ্যান থাকবো, তুমি অনেক ভালো। আর এটা শুনে হারুতোও বুঝতে পারে যে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলে তারা এমনিতেই তোমার ফ্যান হয়ে যাবে, এটা কখনো কেড়ে নেওয়ার কোনো জিনিস নয়। এরপরে আমরা আনায়া আর তাকুমিকে একসঙ্গেই দেখতে পাই। তাকুমি এখন সবার সামনে নিজের গার্লফ্রেন্ড হিসেবে আনায়াকে পরিচয় করে দিতে চাচ্ছিল, কিন্তু আনায়া তাকে বুঝিয়ে বলে যে সবেমাত্র তুমি নিজের ক্যারিয়ারে সাকসেস পেয়েছো, কিন্তু এখন যদি তুমি নিজের পার্সোনাল লাইফের সম্পর্ক সবাইকে বলে দাও তাহলে তোমার ক্যারিয়ার এটার এফেক্ট করতে পারে। আর তাছাড়া আমার নিজের জীবনেও এখন অনেক কিছু করা বাকি আছে, আমি নিজেকে তোমার উপযুক্ত হিসেবে গড়ে তুলতে চাই, আর তারপরেই আমরা এই সম্পর্কটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। তাকুমি তখন প্রচন্ড ইমোশনাল হয়ে তো আনায়াকে কিস করতেই যাচ্ছিল, কিন্তু সে আনায়ার ডিসিশনকে রেসপেক্ট করে আর নিজেকে সামলে নিয়ে একটু মুচকি এসে বলে যে ঠিক আছে, আমি তোমার জন্য অপেক্ষা করব, কিন্তু প্লিজ বেশি সময় নিও না, তোমার যখনই মনে হবে তখনই আমরা একে অপরের সঙ্গে অফিসিয়ালি ডেট করতে শুরু করব। এটা শুনেই তো আমাদের আনায় প্রচন্ড খুশি হয়ে যায়। আর এখানেই শেষ হয়ে যায় আমাদের আজকের এই গোলুমলু সুন্দর কিউট মুভির গল্পটা। তো বন্ধুরা, তোমাদের কাছে আজকের গল্পটা কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও।
দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে। আর অবশ্যই তো কুফিলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।